হাজারো কিলোমিটার বিস্তৃত সমুদ্রের মাঝে অবস্থিত আন্দামান ও নিকোবর। এখানে জলের রং আকাশের রঙের থেকেও বেশি নীল। এখানে প্রায় 572টা আইল্যান্ড আছে, যার মধ্যে কিছু আইল্যান্ডে লোক থাকে আর বাকিগুলো আজও প্রকৃতির রহস্যে লুকিয়ে আছে। এখানে যতটাই না জীবন জলের উপরে আছে, তার থেকেও অনেক বেশি জলের গভীরে আছে। এখানে বিচে দাঁড়িয়ে দেখা যায় বড় বড় জাহাজ এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে ছুটে বেড়াচ্ছে। এখানে এত সুন্দর ল্যান্ডস্কেপ আছে যে আন্দামান শুধু ভারতেরই নয়, সারা দুনিয়ার ট্যুরিজমের সাথে কম্পিট করার একটা পোটেনশিয়াল রাখে। আন্দামানের সুন্দর ল্যান্ডস্কেপের সাথে এর একটা কালো ইতিহাসও আছে। এখানে সেই জেল আছে যাকে বলা হতো কালাপানির সাজা, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের আটকে রেখে ইংরেজরা এখানে নির্মম অত্যাচার চালাতো। এই ভিডিও সিরিজে আমরা এক্সপ্লোর করে দেখব আন্দামান এবং এখানকার আইল্যান্ডস। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই নামের সাথে প্রথম পরিচয় সেই ছোটবেলার ভূগোল বইতে। এই দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে একটি। ভারতের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপপুঞ্জে যাবার উপায় হচ্ছে বিমান নয়তো জাহাজ। আমরা যাব বিমানে। আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায় ইন্ডিগো 6E345। তাই হাতে সময় নিয়ে কলকাতা এয়ারপোর্টে চেক ইন করে চলেছি আমরা বোর্ডিং এর উদ্দেশ্যে। বর্তমানে কলকাতার AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের অবস্থা যা, বিমান আকাশে উঠলেও তিলোত্তমার দৃশ্যমানতা বড়ই হতাশাজনক। তবে কিছুটা পরেই দেখা দিল নীল ক্যানভাসে সাদা তুলোর মতো মেঘের ছুটে বেড়ানো। কলকাতা থেকে আন্দামান পৌঁছাতে সময় লাগে মোটামুটি 2 ঘন্টার মতো। এই প্রসঙ্গে বলে রাখি, ফ্লাইটে বেস্ট ভিউ বাঁ দিক থেকে পাওয়া যায়, তাই যারা সিট বুকিং করবেন বাঁ দিকে করলে আইল্যান্ডের একটা ভালো ভিউ পাবেন। ধীরে ধীরে মেঘ সরিয়ে পরিষ্কার হতে শুরু করলো নিচের আন্দামান। আমরা পৌঁছে গিয়েছি পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা ছোট কিন্তু বড় সুন্দর। কলকাতায় মাঘের কনকনে শীত থাকলেও এখানে শীতের নামমাত্র নেই। এখানে টেম্পারেচার হচ্ছে প্রায় 26 ডিগ্রি সেন্টিগ্রেড। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শহর হচ্ছে পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরম। এখান থেকে শুরু করতে হয় আন্দামান ভ্রমণ। এয়ারপোর্টের ভিতরেই রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা আছে, যা রয়েছে হাডোর কাছে। এয়ারপোর্ট থেকে হাডো জেটি দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার। এবং প্রিপেড ট্যাক্সি কাউন্টারের ভাড়া নিয়েছিল 255 টাকা। ছোট শহর এই পোর্ট ব্লেয়ার,
এই হলো পোর্ট ব্লেয়ারের একটা ফার্স্ট লুক। এখানে নেই যানবাহনের কোলাহল আর হর্নের দাবাদাবি, শুধুই এক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে আসতে হয়, এসে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে হরাইজন ভিউ গেস্ট হাউস। এই হচ্ছে রুম, এই হচ্ছে এটা কমন রুম, ওয়াইফাই আছে, এই যেটা হচ্ছে মেনু এখানকার, এই সব গুগলে রেটিং দেওয়া, কী কী অ্যাওয়ার্ড পেয়েছে এগুলো দিয়েছে। ডাইনিং হল, ফ্রিজ, চিমনি, সিঁড়িগুলো আছে, ফ্যান আছে। এখানে 3টে ঘর আছে, একটা, দুটো আর এদিকে আরেকটা যেটা আমরা আছি। এটা হচ্ছে সিভিউ রুম। এই হলো আমাদের হোমস্টে, যার নাম হচ্ছে হরাইজন ভিউ বেড অ্যান্ড ব্রেকফাস্ট। হাডো জেটি থেকে হেঁটে মাত্র মিনিট 5 দূরে এই হোমস্টে অবস্থিত। বিশাল বড় বড় রুম, কমন এরিয়া এবং রুম থেকে ভিউ ছিল অসাধারণ। এই হোমস্টের ভাড়া পড়েছিল 1800 টাকা। এরপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের গন্তব্য হচ্ছে করভিন্স কোভ বিচ। আমরা একটি অটো ভাড়া করেছিলাম, ভাড়া নিয়েছিল 150 টাকা। পোর্ট ব্লেয়ারে ঘোরার জন্য অটো গাড়ি যেমন আছে, সাথে স্কুটিও ভাড়া পাওয়া যায় এবং ভাড়া নেয় প্রতি 24 ঘন্টার জন্য 500 থেকে 600 টাকা। সমুদ্রের পাশ দিয়ে কালো পিচের একটা মসৃণ রাস্তা। করভিন্স কোভ বিচ যাবার এই রাস্তাটা বড় সুন্দর। স্নানের জন্য এই বিচ ততটা উপযুক্ত না হলেও এই বিচে জেট স্কি করানো হয়, যার জন্য লাগে হচ্ছে 500 টাকা এবং নিজে যদি চালাতে দেয় তবে 1000 টাকা। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. এই বিচটা বেশ ফাঁকা এবং এখানে ভালো ডাব পাওয়া যায়। ডাবের দাম এখানে নেয় 40 টাকা। এরপরে আমরা চলে এসেছিলাম জগার্স পার্কে। এখান থেকে পোর্ট ব্লেয়ারে এয়ার স্ট্রিপের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। Two hearts running wild. এই পোর্ট ব্লেয়ার শহরে ঘোরার জন্য অটো বা গাড়ি পয়েন্ট ওয়াইজও বুক করা যায়। যেমন অটোতে পার পয়েন্ট 150 টাকা এবং গাড়ি নেয় 250 টাকা। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম সেই কুখ্যাত সেলুলার জেল, যা কালাপানি সাজা নামে পরিচিত। এই জেলেতে প্রবেশ করতে গেলে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা এবং বিকেল 4টে পর্যন্ত এই টিকিট পাওয়া যায়। এই জেলের নির্মাণ শুরু হয়েছিল 1896 সালে এবং শেষ হয়েছিল 1906 সালে। খরচ হয়েছিল প্রায় 7,84,000 টাকা। এই জেলেতে টোটাল 7টা উইং এবং কক্ষ ছিল 693টি। ভয়ঙ্কর গরমে বন্দীদের এখানে নারকেলের ঘানিতে তেল বার করতে হতো, আর না পারলেই লোহার ফ্রেমে বেঁধে চাবুক মারা হতো।
এই সেলুলার জেল তৈরি হয়েছিল সমুদ্রের একদম ধারে, তাই এই জেল থেকে পালানো এক কথায় অসম্ভব ছিল। নির্মম অত্যাচার থেকে মুক্তি পেতে 228 জন বন্দী পালাতে চেষ্টা করেছিল, যার মধ্যে 88 জন ধরা পড়ে যায় এবং এর মধ্যে 86 জনকে একসাথেই ফাঁসি দেওয়া হয়েছিল। এই হলো সেই ফাঁসি ঘর। জেলের দেওয়ালে খোদিত করা আছে বিভিন্ন বন্দীদের নাম, যার মধ্যে অধিকাংশের নামই হচ্ছে বাঙালি। সুন্দর এই আন্দামান দ্বীপের আড়ালে লুকিয়ে আছে কষ্টেরই কালো ইতিহাস। কারাগারের প্রতিটা কক্ষ এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাঙালির আত্মবলিদানের। এই সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার টিকিট এই ওয়েবসাইট থেকে বুক করতে হয় এবং খরচ হয় 350 টাকা। সেলুলার জেল দেখে আমরা চলে গেছিলাম কাছেই অবস্থিত ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপান আন্দামান দ্বীপ দখল করে। 1943 সালের 30শে ডিসেম্বর এখানে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। যদিও 1945 সালে ইংরেজরা আবার এই দুই দ্বীপ দখল করে নেয়। নেতাজির সেই ইতিহাসের সাক্ষী পোর্ট ব্লেয়ারের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট। বিকেলটা আমরা কাটিয়েছিলাম এই মেরিন পার্কে। তাছাড়া এই চত্বরে ফুচকা, রোল এবং খাবারের প্রচুর স্টল বসে। আর এখানে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম। দুর্দান্ত লোকেশনে অবস্থিত এই মিশনের শান্ত স্নিগ্ধ পরিবেশ সাথে সমুদ্রের একদম কাছে অবস্থান একটা আলাদা মাত্রায় যোগ করে। এখানে গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, তবে আগে থেকে বুকিং করলে তবে এখানে গেস্ট হাউসে থাকা যায়। এছাড়াও চ্যাথামে দেখতে পারেন করাত কল। হোমস্টেতে আমরা ডিনার সেরেছিলাম ভাত এবং চিকেন সহযোগে। আমরা আগামীকাল পোর্ট ব্লেয়ার থেকে যাব হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। সেই সমস্ত তথ্য থাকছে আগামী পর্বে।